আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে বললেন প্রধান উপদেষ্টা। ঐক্যে যাতে ফাটল না ধরে সতর্ক থাকতে বিএনপির আহ্বান। কাঁটাতারের বেড়া দিতে গিয়ে ভারত আন্তর্জাতিক নিয়ম মেনেছে কিনা খতিয়ে দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লির সাথে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই মন্তব্য। পাহাড়ি ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে 7 জন আহত, রাঙামাটিতে সমাবেশ। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 17 বছর কারাভোগ শেষে মুক্তি, মিথ্যা মামলায় সাজা ভোগ করতে হয়েছে অভিযোগ। নতুন বছরে উত্তরবঙ্গে শীতার্তদের পাশে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীতে কম্বল পেয়ে সন্তুষ্ট রংপুরের ছিন্নমূল মানুষ। এবং চট্টগ্রামে মাঠে গড়িয়েছে বিপিএল 11-এর আসর। দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের জয়। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। মুন্সিগঞ্জে পিঠা উৎসবের খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষ হয়েছে। বৈঠকের সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন মোস্তফা মল্লিক। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মল্লিক, জুলাই ঘোষণাপত্রের বৈঠক শেষে রাজনৈতিক নেতৃবৃন্দরা কি বলছেন, বিস্তারিত জানতে চাই। ঠিক 4টার সময় ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈঠক শুরু হয়েছে এর খানিকক্ষণ পরে এবং বৈঠকে বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ, খেলাফত মজলিস, তারপরে গণসংহতি পরিষদ থেকে শুরু করে বেশ কিছু রাজনৈতিক দল এখানে অংশ নিয়েছেন, ছাত্র প্রতিনিধিরা অংশ নিয়েছেন এবং উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা নজরুল ইসলাম, মাহফুজ তারা এখানে অংশ নিয়েছেন এবং হেফাজত ইসলামী তারা অংশ নিয়েছেন। প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূস সবার উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং তিনি বক্তব্যে বলেছেন যে একটি ভালো কাজ করার জন্য আসলে সবার মতামত প্রয়োজন। ছাত্ররা অনেক শুরুতেই, অনেক আগেই আসলে এই ঘোষণাটি দিতে চেয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করেছে যে এই ঘোষণাটি আসলে তারা আসলে সমন্বয় করতে চায়। এই জন্য অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা নিজেই আসলে সমন্বয়ের দায়িত্ব নিয়েছেন এবং তিনি বলেছেন যে ভালো করতে গিয়ে, তাড়াহুড়া করতে গিয়ে যদি আসলে কোনো বিভেদ তৈরি হয়, যদি কোনো একজনের মতের সঙ্গে অন্য একটি মত যদি না মেলে, বলছেন যে তাহলে এটি আসলে একটি বিড়ম্বনা কিংবা সমস্যা তৈরি করবে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, অর্থাৎ ভেবে চিনতে যাতে করে এই ঘোষণাপত্রটি তৈরি করা হয় এবং সবাই যদি ঐক্যমতে পৌঁছতে না পারে এবং যদি সমস্যা বাড়িয়ে দেয়, তাহলে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে তাহলে আসলে এই ঘোষণাপত্রটি কেন। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এখানে অংশ নিয়েছিলেন এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রায় একই কথা যে আসলে 5.5 মাস পরে হঠাৎ করে কেন এই ঘোষণাপত্রের তাগিদ দেওয়া হলো, এই প্রশ্নটি তিনি তুলেছেন এবং সঙ্গে সঙ্গে এও বলেছেন যে প্রত্যেকটি দলকেই আসলে এক হতে হবে এবং প্রত্যেকটা মতের সাথে মত মিলতে হবে, কারণ একটি মতের সঙ্গে আরেকটি মত যদি না মেলে তাহলে আসলে সমস্যা তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের সেক্রেটারি জেনারেল গোলাম
পরমান যেটি বলেছেন সেটি হচ্ছে যে আসলে তারাও চাইছেন যে ঐক্যমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরি হোক, এবং যে ঘোষণাপত্রে আসলে শিক্ষার্থী, ছাত্র, জনতা থেকে শুরু করে সবাই যা বলতে চাচ্ছেন তা যেন অন্তর্ভুক্ত করা হয়। হেফাজত ইসলাম বাংলাদেশ বলেছেন 2013 সালে তাদের যে নেতাকর্মীদেরকে শহীদ করা হয়েছে এবং একই সঙ্গে 2021 সালে যে আলেমদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে যেন অন্তর্ভুক্ত করা হয়। গণপরিষদ যে নেতারা আছেন তারা বলছেন যে প্রত্যেকটা একটি মত যদি অন্য আরেকটি মতকে বাধাগ্রস্ত করে, বিপদে ফেলে দেয়, তাহলে এটা নিয়ে আরও বড় সংকট তৈরি হবে, এবং তারা মনে করছেন যে এই সংকট কোনোভাবেই তারা চান না। তরুণ কিছু ছাত্রনেতা উপস্থিত ছিলেন, তারা বলছেন যে এই ঘোষণাপত্রটি অবশ্যই দরকার, কারণ এটি তারা বলতে চাইছেন যে গণতন্ত্রের পথে এটি একটি সূচনা, শিক্ষার্থীরা বলতে যাচ্ছেন। মোটামুটি এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমিতে যতটুকু সংবাদ আমি হৃদয় আপনাকে জানিয়ে দিলাম। মল্লিক, ধন্যবাদ। প্রিয় দর্শক, মোস্তফা মল্লিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ঐক্যের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সৃষ্টি, তাই ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে তিনি এই কথা বলেন। বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ঘোষণাপত্রের বিষয়ে ঐকমত্য রয়েছে, আরও বেশি আলোচনার ভিত্তিতে সর্বসম্মতভাবে ঘোষণাপত্র প্রস্তুত করতে হবে। ক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে, একত্রে করতে হবে। সেই কথা থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রে করা যাবে। আজকে এই আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে, সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি এখন। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে 150 গজের আন্তর্জাতিক নিয়ম মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এমন আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের সাথে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই, যা আছে তা ভারতের ওয়েবসাইটে উন্মুক্ত, তবে সেটা বাংলাদেশের ওয়েবসাইটে না থাকাকে আমলাতান্ত্রিক অদক্ষতা বলে মনে করেন তিনি। পান্থরমা জানাচ্ছেন বিস্তারিত। দিল্লি বলছে, শূন্যরেখায় কাঁটা তারের বেড়া দিয়ে কোনো নিয়ম ভঙ্গ করেনি ভারত। বাংলাদেশ মনে করে সব ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। এ নিয়ে দুই দেশ একে অন্যের কূটনীতিককে তলবও করেছে। সাপ্তাহিক ব্রিফিংয়েও এ নিয়ে অনেক প্রশ্ন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে ডাকা হয়েছিল। সে সময় তারা বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রেক্ষিতে তাদের যে বক্তব্য সে সম্পর্কে তাকে অবহিত করে। যে জায়গাগুলোতে এটা মেনটেন করা সম্ভব হয়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খতিয়ে দেখবে বলে আমি বিশ্বাস করি। মুখপাত্র জানান, জুলাই আন্দোলনের পর বাংলাদেশের 19 রাষ্ট্রদূতকে ফেরত আসতে বলা হলে সবাই দায়িত্ব ছেড়েছেন। তার মধ্যে কেউ ছুটিতে আর কেউ দেশে ফিরেছেন। আপনি জানেন যে ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে, আপনি যদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যান এবং ট্রিটি সেকশনে যান এবং ওইখানে যে যদি আপনি বাংলাদেশ কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, তাহলে আপনার সামনে সবগুলা চুক্তি আপনি পেয়ে যাবেন। সুতরাং প্রকাশের কথা যেটা বলা হচ্ছে, ইট ইজ অলরেডি ইন দ্য পাবলিক ডোমেইন। আমার জানা নাই। বাংলাদেশের ওয়েবসাইটে পৃথিবীর কোনো দেশের সাথেই বাংলাদেশের যে চুক্তিগুলো আছে সেগুলো নাই। ব্যুরোক্রেটিক ইনএফিশিয়েন্সি বলতে পারেন। মুখপাত্র জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ড যাচ্ছেন 21শে জানুয়ারি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আসাদ আলম সিয়াম বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করবেন। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। আদিবাসী ছাত্র জনতার ব্যানারে এনসিটিবির সামনে কর্মসূচি পালনের সময় হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে 6 শিক্ষার্থী সহ 7 জন আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থীদের
রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। পাঠ্য বই থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বদলের প্রতিবাদ জানানো শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে সচিবালয় ঘেরাও কর্মসূচির বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সচিবালয়ের দিকে অগ্রসর হলে শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের ব্যারিকেড দেয়। ব্যারিকেড সরানোর চেষ্টা করেন শিক্ষার্থীরা। এ সময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহারের পাশাপাশি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। গতকালকে যখন তারা স্টাম নিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে ছিল, রাস্তা ব্লক করেছিল, তখন কিভাবে তোরা তাদেরকে যাইতে দিলি? ছাত্রদের উপর টিয়ার গ্যাস ছুড়েছে, সাউন্ড গ্রেনেড ফুটিয়েছে, লাঠিচার্জ করেছে। আমরা এর জবাব চাই। পুলিশের দাবি বল প্রয়োগ নয়, শুধু আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন তারা। বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে যারা আসছিল তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরা করার জন্য যেতে যাচ্ছিল। আমি তাদের সাথে আগের থেকে কথা বলে রাখছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সচিবালয়ের সামনে যাওয়ার দরকার নাই, আপনাদের কোনো প্রতিনিধি থাকলে আমাকে দেন, আমি নিয়ে যাব। তারা এসে প্রথমে ব্যারিকেডটা ভাঙা শুরু করছে। তো ব্যারিকেড ভাঙা শুরু করলে তো আমি বসে থাকবো না, আমার পানি মারছি যেটা ডিসপার্স করার উদ্দেশ্যে। শিক্ষার্থী জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা। রাষ্ট্রীয় পর্যায়ে বলতে চাই যে আমরা একটি বহু জাতির, বহু ভাষার, বহু ধর্মের একটা বহুত্ববাদী রাষ্ট্রের যে স্বীকৃতি, সেটা সংবিধান সহ, পাঠ্যপুস্তক সহ রাষ্ট্রের সমস্ত পলিসি মেকিং এর মধ্যে তার রিফ্লেকশন আমরা দেখতে চাই। আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে একটা ইনক্লুসিভ সোসাইটি হবে, সব ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে জাতি গোষ্ঠীর একটি সমাজ হবে বাংলাদেশ সমাজ। বুধবার রাজধানীর এনসিটিভির সামনে আদিবাসী ছাত্র জনতার ব্যানারে কর্মসূচিতে হামলা চালায় স্টুডেন্ট ফর সভরেন্টি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আদিবাসী সম্বলিত গ্রাফিতি বাতিল ও ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার মিছিলে হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে আদিবাসী সম্বলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির সামনে কর্মসূচি চলাকালে হামলা ও মারধরের ঘটনায় রাঙামাটিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে শহরের জিমনেশিয়াম থেকে পাহাড়ি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের কাছাকাছি পৌঁছলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। পরে তারা শহরের জিমনেশিয়াম চত্বরের মূল সড়কের সামনে সমাবেশ করে। আগামীকালকের জন্য আমরা রাবিপ্রবি আদিবাসী শিক্ষার্থী পরিবার ক্লাস থেকে শুরু করে পরীক্ষা যাবতীয় সকল একাডেমিক কার্যক্রম আমরা শিক্ষার্থী হিসেবে কি চাই? আমরা কেন আজকে এখানে সমবেত হয়েছি? আমরা সকলেই আসলে মর্মাহত আজকের যে বিষয়টা নিয়ে। কালকে আমাদের বিশ্ববিদ্যালয় সকল যেটা বলছে এইটাই হবে। বুধবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীরা ও বাঙালি ছাত্র পরিষদ শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। রাজীব আহমেদ, চ্যানেল আই। 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। 17 বছর পর কারামুক্ত বিএনপির এই নেতাকে বরণ করে নেন দলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করে বলেন, মিথ্যা মামলায় তাকে সাজা ভোগ করতে হয়েছে। শাকের আদনানের রিপোর্ট। বহুল আলোচিত চট্টগ্রামে 2004 সালের এপ্রিলে 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় মঙ্গলবার বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্টের একটি বেঞ্চ। এরপর নিয়ম অনুযায়ী আদালত থেকে খালাসের নথিপত্র ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে পাঠানো হয়। দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার জেল থেকে বাবর কারামুক্ত হবেন এমন আনন্দের খবরে ভোর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কারা ফটকের সামনে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। আমাদের মোহনগঞ্জ মদনবাসী প্রাণ ভরে তার নেতাকে দেখার গভীর আগ্রহে আছে। আমরা সহায়তা করব আমাদের নেতাকে। প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ 17 বছর কারাবরণ করেছেন লক্ষ লক্ষ মানুষ। সে সকাল থেকে
জেলগেটে অবস্থান করছে। ভাটি বাংলার মানুষ পাগলের মতো গতকালকে রাত্রি থেকে আসা শুরু করেছে। সব আনুষ্ঠানিকতা শেষে দুপুর 2টায় কারামুক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। হাত নেড়ে বাবর নেতাকর্মীদের উদ্দেশ্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। এরপর বাবর সেখান থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এই মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে যে ক্ষোভ বেদনা, এটা তাকে প্রায় বৃদ্ধ করে ফেলেছে। যে মহামান্য আদালত তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় তাকে এই সব মামলা থেকে মুক্তি দিয়েছেন। নেত্রকোনার সন্তান লুৎফুজ্জামান বাবর দলকে সামনের দিনে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করবেন এমন আশা দলের নেতাকর্মীদের। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টগুলো পেলে চিকিৎসার প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক চ্যানেল আইকে জানিয়েছেন, পরিবারের সবাইকে কাছে পেয়ে মানসিকভাবে খুব ভালো আছেন বেগম জিয়া। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। রাহুল রায় রিপোর্ট। দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসার 8 দিনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অনেকটাই স্থিতিশীল। হাসপাতালে ফিজিওথেরাপির পর নিজে হেঁটেছেন বেগম জিয়া। চলছে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা। এসব নিয়ে চ্যানেল আইয়ের সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। চিকিৎসা চেয়েও বেশি বড় ইম্পর্টেন্ট যেটা ব্যারিস্টার জায়মা রহমান, জাফিয়া এবং ডক্টর জুবাইদা এবং ককর ওয়াইফ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কন্টিনিউয়াসলি ওনারা এটা মেইনলি আশা দেওয়ার মধ্যে আছেন। ভাইয়ার নিজের হাতে উনি খাবার নিয়ে আসেন ওনার মার জন্য। 2 বেলা খাবার মাকে বসিয়ে খাওয়াই দিয়ে রাত্রে প্রায় 10টা-11টার দিকে উনি যান। এম এ মালেক জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর পূর্ণ সুস্থতার অপেক্ষায় আছেন তারা। ধর্ম বর্ণ নির্বিশেষে যেন তারা প্রত্যেকটা মানুষের যেন আমাদের ম্যাডামের জন্য দোয়া করে প্রত্যেকটা মসজিদে বা প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে দোয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আগামী কালকেও যুক্তরাজ্য বিএনপি ব্রিক লেন মসজিদে ম্যাডামের জন্য একটা দোয়ার আয়োজন করেছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, শুক্রবার পর্যন্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলবে। পরীক্ষার রিপোর্টগুলো পাওয়ার পরই সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার প্রক্রিয়া নিয়ে জানাবেন তারা। রাহুল রায়, চ্যানেল আই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শিক্ষার্থী মুগ্ধর পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে। কোনো অভিযুক্তের নাম উল্লেখ না করলেও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালে ধারণ করা সব তথ্য সংগ্রহে বিটিআরসি ও এনটিএমসিকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাঝিউল হক মান্নার রিপোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভিওপির শিক্ষার্থী ছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত বছরের 18 জুলাই উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায় গুলিবিদ্ধ হওয়ার আগে আন্দোলনকারীদের মধ্যে খাবার, পানি ও বিস্কুট বিতরণ করছিলেন মুগ্ধ। তার শহীদ হওয়ার ঘটনায় অভিযোগ জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তার যমজ ভাই, জুলাই ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। মুগ্ধর যে গুলিবিদ্ধ হয়েছে সেই গুলিটা পুলিশের কর্তৃক করা হয়েছে নাকি বাইরের কারোর থেকে করানো হয়েছে, বা স্নাইপার কোনো বুলেট ছিল নাকি? আমরা যে তথ্য প্রমাণ দিয়ে কালেক্ট করেছি সেই তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা বলতেই পারি যে এই গুলিটা পুলিশের বাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে। কিন্তু এখন আমরা তো এটুকু আশা করতে পারি যে ফরেন্সিকের মাধ্যমে তারা এই চেহারাগুলো ক্লিয়ার করে একজন একজন করে নিয়ে এসে এর ন্যায় বিচার পাওয়াটা আমাদের মুখ্য উদ্দেশ্য, শুধুমাত্র ন্যায় বিচার পাওয়া। জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালে ধারণ করা সব তথ্য সংগ্রহে রাখার নির্দেশনা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে যে সমস্ত ঘটনাবলীর বিবরণ যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে, যত ডাটা, তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয়। বাংলাদেশের যতগুলো টেলিকমিউনিকেশন অপারেটরস আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, যাতে তদন্ত কাজে তারা সাহায্য করেন সেই ব্যাপারে তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন।
লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবের আমির চিকিৎসক ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা, সাবেক সামরিক উপদেষ্টা তারেক রহমান সিদ্দিকী, র্যাব কর্মকর্তা তারেক সাঈদ সহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে আরোপিত 15% ভ্যাট 7 দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রক্রিয়াজাত কৃষি পণ্য প্রস্তুত ও বিপণন কোম্পানিগুলো সংগঠন এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। তারা বলেছেন, ভ্যাটের অর্থ আসলে ভোক্তাদের ঘাড়েই পড়বে, তাই ভ্যাট বাড়ানোর নামে নিত্যপণ্যের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করার আহ্বান তাদের। মাসুর শাকিলের রিপোর্ট। গত 9 জানুয়ারি শতাধিক পণ্য এবং সেবার উপর ভ্যাট বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। কিছু পণ্যে নতুন শুল্কও আরোপ করা হয়। অংশীদারদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই সরকারের এমন পদক্ষেপ গ্রহণের প্রতিবাদ জানিয়ে ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। বিবেচনা থাকলে 5 টাকার প্রোডাক্টের উপরে কোনো অবস্থাতে ভ্যাট ইন্ট্রোডিউস হইতো না। 5 টাকার প্রোডাক্টে কনজিউমার কারায়, কনজিউমারের উপরে এফেক্টটা কোথায় আসবে? এফেক্টটা আসবে সেটা হচ্ছে যে আরো স্মলার প্যাক, এবং আরেকটা হচ্ছে সবচেয়ে ওয়ারিসাম সেটা হচ্ছে লো কোয়ালিটি প্রোডাক্টসের দিকে চলে যাবে। আলটিমেটলি ভ্যাট এবং এসডির বোঝা তো কনজিউমারকেই বহন করতে হবে। সেই ক্ষেত্রে দাম যদি আমাদের বাড়াতে হয়, ভলিউম আরও কমবে। আমাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগ আমাদের মনে হয় একটু স্তম্ভিত হবে। আমাদের যে ব্যাংক লোন বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে লোনগুলো করেছেন সেখানেও আমাদের সমস্যার সম্মুখীন হবে। কৃষি প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন ও বিক্রয়ে শীর্ষ কোম্পানিগুলোর প্রতিনিধিরা সংবাদ সম্মেলন থেকে 7 দিনের আলটিমেটাম দেন। কনজিউমারকে যদি আবার পিছনে ঠেলে দেওয়া হয়, তাহলে প্রবলেম যেটা হবে, আমাদের খামারিদের উৎপাদিত পণ্যর ভালো দাম পাবে না। আমাদের দেশে যারা ভোক্তা তারা কিন্তু কনসিস্টেন্ট প্রাইসে খাবার কিনতে পারবে না। আগামী 7 দিন স্যার আপনাদের সাথে কথা বলবো, বারবার আসবো, ভিক্ষা করব, বিনয় করব, যুক্তি দিয়ে বুঝাবো। তারপরে স্যার রাস্তায় নামা ছাড়া কিন্তু স্যার কোনো উপায় থাকবে না। বাপার দাবি, ভ্যাট বাড়ালে পণ্য বিক্রির পরিমাণ কমে যাবে, 2.5 লাখ শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়বে, বাধাগ্রস্ত হবে নতুন কর্মসংস্থান, এতে চূড়ান্তভাবে ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি তাদের। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সাজ্জিস আলম বলেছেন, আর যদি কোনো ভাই বা বোন কাঁটাতারে ঝুলে থাকে তাহলে মার্চ ফর ফেলানির মতো লং মার্চ করা হবে। ফেলানি হত্যাসহ সীমান্তে সব নাগরিক হত্যার বিচার, সীমান্তে মরণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ ও শহীদ ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণের দাবি জানান তিনি। নতজানু পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ সহ 5 দফা দাবিও জানান সাজ্জিস আলম। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব আরিফ সোহেল ও অন্যরা ছিলেন। আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন আমাদের ওই সীমান্তে ওই তারকাটায় তাদের লাশ ঝুলে থাকে, তবে আমাদের আজকের যে মার্চ ফর ফেলানি, সেই মার্চ ফর ফেলানি ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে। লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, র্যাব কর্মকর্তা তারেক সাঈদ সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। ফয়েজ আহমেদের ছেলে চিকিৎসক হাসানুল বান্না চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। 2013 সালের 23 ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির চিকিৎসক ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যা করে র্যাব। হত্যার পর তাকে বাসার ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। গভীর রাতে শহরের উত্তর তেমোহনী এলাকায় এ ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের মূল নায়ক নারায়ণগঞ্জের 7 খুনের মূল পরিকল্পনাকারী র্যাব কর্মকর্তা তারেক সাঈদ বলে অভিযোগ করা হয়।
রাজধানীর হাসপাতালে মৃত্যু হওয়া নারী HMPV ভাইরাসেও আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। তবে এর কারণে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে জানান তিনি। পরামর্শ দিয়ে বলেন, 5 বছরের নিচের শিশু এবং 65 বছরের উপরের বয়স্কদের এই ভাইরাসে আক্রান্তের ঝুঁকি বেশি। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললেই ভাইরাসে আক্রান্ত থেকে মুক্ত থাকা যাবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। প্রিয় দর্শক, রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেনি। রিপোর্টটি পৌঁছা মাত্র রিপোর্টটি উপস্থাপন করার চেষ্টা করব। যে কোনো মূল্যে এই বছরের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করা হবে। এই তথ্য জানিয়ে সিভিল এভিয়েশন চেয়ারম্যান সাংবাদিকদের জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালুর ব্যাপারে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে সংস্থাটি। চকর মালিতার রিপোর্ট। বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জানাতে সাংবাদিকদের সাথে কর্তৃপক্ষের মত বিনিময়। সিভিল এভিয়েশন চেয়ারম্যান শুরুতেই কথা বলেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন 3rd টার্মিনাল চালু প্রসঙ্গে। পুরো বিল্ডিং এর 99% প্লাস কাজ হয়ে গেছে। নিজেদের প্ল্যান হচ্ছে এই বছরের ভিতরে এই টার্মিনালটা উদ্বোধন করা এট এনি কস্ট। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অথরিটির আরেকটি অডিট সফলভাবে সমাপ্তের পর ঢাকা থেকে সরাসরি নিউ ইয়র্ক ফ্লাইট চালুর ব্যাপারে আর কোনো বাধা থাকবে না বলেও জানান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর। আমরা আমেরিকাতে যাই, ওনাদের সাথে কথা বলে আমরা সেট আপ করেছি যাতে ফেডারেল এভিয়েশন অথরিটি তাদের ইন্সপেকশনটা আমাদের এখানে করে এবং করার পর আমাদের রানওয়েটাকে ক্যাটাগরি 1 ডিক্লেয়ার করলে আমরা যেন আমাদের যে ড্রিম লাইনার আছে তাদের যেন আমরা নিউ ইয়র্কে পাঠাতে পারি। ঢাকার বাইরে চালু 8টি বিমানবন্দরের মান উন্নয়নের তথ্য দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বগুড়ায় পরিত্যক্ত বিমানবন্দরটি সংস্কার করে অচিরেই চালু করা হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নরসিংদীর রায়পুরায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালানোর সময় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর মধুয়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নদীর পাড়ের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রায়পুরায় উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানিয়েছেন, মেঘনা নদীর সবিবাদ এলাকায় অভিযানের সময় ট্রেজার মেশিন থেকে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতকারীরা। ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চরাঞ্চলের এসব অবৈধ অস্ত্র উদ্ধারেও অভিযান চালানো হবে বলে জানান তিনি। অভিযানকালে আমাদের মোবাইল ফোন টিম সেখানে পৌঁছানোর আগেই তারা গুলি বর্ষণ শুরু করে দিয়ে গুলিতে ক্ষয়ক্ষতি হয়নি, যেহেতু আমরা নিরাপদ দূরত্বে ছিলাম। তারা অনেক দূর থেকে গুলি বর্ষণ করেছে। যারা জড়িত তাদেরকে আমরা অলরেডি আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, যাদেরকে সন্দেহ করেছি, এবং আশা করি যে তারা দ্রুত গ্রেফতার হবে। নতুন বছরে উত্তরবঙ্গে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীত মোকাবেলায় কম্বল পেয়ে হাসি ফুটেছে রংপুরের ছিন্নমূল প্রতিবন্ধী ও অসচ্ছলদের মুখে। আগামীতেও যে কোনো দুর্যোগে ট্রাই ফাউন্ডেশনকে পাশে চেয়েছেন স্থানীয়রা। এসএনও লোকসুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। হিমালয়ের কাছে থাকায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হয় রংপুরে। তাই কাকডাকা ভোরে ঘন কুয়াশা ঢেকে রাখে শীতের প্রকৃতি। বিগত দিনের মতো নতুন বছরে শীতবস্ত্র নিয়ে খেটে খাওয়া অসচ্ছল, প্রতিবন্ধী ও ছিন্নমূলদের পাশে উষ্ণতা ছড়াতে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। রংপুর সরকারি সিটি কলেজ মাঠে সংস্থাটির উদ্যোগে 200 পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। মাঘের শীত মোকাবেলায় শীতবস্ত্র পেয়ে স্বস্তি ফিরেছে শীতার্তদের মাঝে। মাঘ মাসে ঠান্ডা বেশি রংপুরে, যেটা আর কি সবার সুবিধা, গরিব মানুষের জন্য। আমরা কম্বল উপকার দিলেও তারা আমাদের উপকার হবে ঠান্ডার জন্য। আমরা হয়তো এত দামি কম্বল কিনতে পারবো না, সামর্থ্য নাই, যা হোক দিতেছে, আল্লাহ পাক যেন তার ভালো করে। গরিব মানুষের শীত বস্ত্র বিতরণ ভালো, অসহায় মানুষের জন্য পেশা দেয়, সেটা ধন্যবাদ জানাই আর কি। বাজারের দাম বেশি, কিনে পাইনি, খাবার পাইনি, না কম্বলটা দিলে গা দিয়ে আরাম করে পাবো। বাবা যে কম্বলটা দান করতেছে তাই যেন সামনে বছর ফিস যেন দিতে পারে, যেন সুন্দর গরম হোক, গাটা ঘুম ধরবে, এই চল না হলে মাথা করে চক্কর দেয়, তো গা দেয়া থাকবো, শুতিমু, গরম লাগবো, আরামতে শুতে নিন পারবো। বাবা নিন পারবো, যাই কম্বল দেয় তাক দোয়া দেব। সমাজের পিছিয়ে থাকা মানুষের কষ্ট লাঘব সহ তাদের উন্নয়নে ট্রাই ফাউন্ডেশন কাজ করে যাবে, এমন প্রত্যাশা বিশিষ্ট জনদের। প্রকৃত শীতার্থ তাদের মাঝেও এটা পর্যাপ্ত পরিমাণে
কম্বল বিতরণ করা হলো এবং কম্বলের মানগুলো এত সুন্দর এবং হাতে নিয়েই যারা শীতার্ত তারা কিন্তু খুব খুশি হয়েছে। একদিকে বাচ্চারা পুষ্টি পাবে, আরেকদিকে বাচ্চাদের যদি শীত বস্ত্র দেওয়া যায় তাহলে আমার মনে হয় এটা একটা নতুন মাত্রা যোগ হবে। এই অঞ্চলের মানুষদের উষ্ণতা পেতে ট্রাইব ফাউন্ডেশনের যে উদ্যোগ সেটা সত্যি প্রশংসনীয় এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের শীতের যে কষ্ট এটি লাঘব হবে, আমি আশা করব এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও থাকবে। শীতবস্ত্র বিতরণ সহ গত ২০ বছর ধরে নানা ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ট্রাইব ফাউন্ডেশন। চলতি শীতে শীতার্তদের পাশে দাঁড়াতে বিভিন্ন সংস্থা সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ট্রাইব ফাউন্ডেশন। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবার বিপিএল আপডেট। জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করেছে ফরচুন বরিশাল। ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে ৮ উইকেটে তামিমের দল। চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ১৩৯ রানে অল আউট হয় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন তানজিদ তামিম। জবাবে খেলতে নেমে ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। তামিমের ব্যাট থেকে এসেছে ৬১ রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের অধিনায়ক বলেছেন, জাতীয় দলকে বিদায় বললেও খেলা চালিয়ে যেতে চান তিনি। ম্যাচগুলোও দেখবেন যে কিছু কিছু চেঞ্জেস হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আ টিম টু ফাইন্ড দ্য রাইট কম্বিনেশন, যত তাড়াতাড়ি সম্ভব হয়। আমাদের টিমগুলো যদি দেখেন প্রথম ২-৩টা ম্যাচে প্রিটি মাচ সিমিলার ছিল, অ্যান্ড দেন 2টা বড় চেঞ্জ ছিল, মায়ার্স অ্যান্ড শাহিন, অ্যান্ড দেন এটা। সো ফর টুডেজ গেম দ্য কম্বিনেশন ওয়াজ গুড। মেবি টুমরোজ গেম ইউ উইল সি সামথিং ডিফারেন্ট। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল ও হামাস। সৈন্য প্রত্যাহারের পাশাপাশি হবে বন্দি বিনিময়। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নেই। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করব তাই যেমন চাই। বিরতির পর আবার আমন্ত্রণ জানাই সংবাদে। জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাস। জানুয়ারিতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নানা কর্মসূচি পালন করছে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বৃহস্পতিবার আলোচনায় বক্তারা বলেন, জরায়ুমুখ ক্যান্সার ভয়ানক পরিণতিতে যাওয়ার আগেই সচেতন হতে হবে। নারীদের HPV ভ্যাকসিন নেওয়ারও আহ্বান জানান তারা। আলোচনায় অংশ নেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এনায়েত হোসেন, ঢাকা মহিলা কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মাইনুদ্দিন, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর শামসুন নাহার এবং অন্যরা। বক্তারা আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী জানান, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১১,৯৫৬ জন নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং তাদের মধ্যে ৬,৫৮২ জনের মৃত্যু হয়। আলোচনায় সহযোগিতা করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর আগে র্যালি বের হয়। মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী হবে শুক্র ও শনিবার। পুনর্মিলনী উপলক্ষে আনন্দ র্যালি করেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হওয়া আনন্দ র্যালিটিতে অংশ নেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান কৃতি শিক্ষার্থীরা। পরে আনন্দ র্যালিটি রাজারবাগ পুলিশ হাসপাতাল ও TNT কলোনি ঘুরে আবার স্কুলে এসে মিলিত হয়। আনন্দ উচ্ছ্বাস নিয়ে র্যালিতে অংশ নেন সবাই। যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি হামলায় একদিনে ৭৩ ফিলিস্তিনি নিহত ও অনেকে আহত হয়েছে। দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি নিয়ে চুক্তিতে উপনীত হয়েছে ইসরায়েল ও হামাস। আগামী ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। চুক্তির প্রথম ধাপে ৪২ দিনে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এটিকে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পরিণত করা হবে বলেও জানান তিনি। হামাসের কর্মকর্তা ইজ্জত আল রিশেক বলেছেন, যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুত লোকদের তাদের বাড়িতে ফিরে যাওয়া এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তি সহ ফিলিস্তিনি গোষ্ঠীর সমস্ত শর্ত মেনে নেওয়া হয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তিতে মন্ত্রিসভার ভোট স্থগিত রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৬ষ্ঠ দিনে জাতীয় জাদুঘরের মূল অডিটোরিয়ামে প্রদর্শিত হয়েছে ভারত, ইরান ও সার্বিয়া সহ বিভিন্ন দেশের মোট ৫টি ছবি। পদাতিক, সানডে, আনারকলি, বোটলম্যান, মেলোডি সহ আরও বেশ কয়েকটি ছবি যা চলচ্চিত্র উৎসবের মোট 5টি ভেন্যুতে দেখানো হয়েছে। 9 দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে দেশি বিদেশি মিলিয়ে মোট 202টি সিনেমা বিনামূল্যে দর্শকদের দেখানো হবে। দেশি বিদেশি দর্শকদের উপস্থিতিতে আয়োজনকে আরও বর্ণিল করে তুলেছে। লিটল ডাটা বিশেষ সংবাদ। মুন্সিগঞ্জের গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় নিয়ে প্রেসিডেন্ট ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পিঠা উৎসব হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। অধ্যক্ষ শরীফুল্লাহর পরিচালনায় আর উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রী। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। কৃষি সংবাদ। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরের মাঠে মাঠে এখন আগাম আলু তোলার কাজে ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূল থাকায় এবার আগাম আলুর ভালো ফলন পেয়েছেন তারা। বাজার মূল্য ভালো পাওয়ায় খুশি তারা। প্রকৃতির সংবাদ। দখলের কারণে দিন দিন দেশের পাহাড় কমে যাচ্ছে। 20 বছরে প্রায় 1000 পাহাড় কেটে ফেলা হয়েছে। দেশের পাহাড়ের খসড়া মানচিত্র প্রকাশ করে এই তথ্য জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। পাহাড়, নদী, খাল রক্ষায় পরিকল্পনা করে এগিয়ে যাওয়া হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, পাহাড় কাটা বন্ধের তদারকিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসএক্স সূচক 8 পয়েন্ট কমে 5133 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 399টি কোম্পানির 363 কোটি 68 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 43 কোটি 8 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 141টির, কমেছে 196টির এবং অপরিবর্তিত রয়েছে 62টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি স্প্যানিশ কোপ আবার আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। এবার খেলার খবর। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে বললেন প্রধান উপদেষ্টা। ঐক্যে যাতে ফাটল না ধরে সতর্ক থাকতে বিএনপির আহ্বান। কাঁটাতারের বেড়া দিতে গিয়ে ভারত আন্তর্জাতিক নিয়ম মেনেছে কিনা খতিয়ে দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লির সাথে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই মন্তব্য। পাহাড়ি ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে 7 জন আহত। রাঙামাটিতে সমাবেশ। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 17 বছর কারাভোগ শেষে মুক্তি। মিথ্যা মামলায় সাজা ভোগ করতে হয়েছে অভিযোগ। নতুন বছরে উত্তরবঙ্গে শীতার্তদের পাশে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীতে কম্বল পেয়ে সন্তুষ্ট রংপুরের ছিন্নমূল মানুষ। এবং চট্টগ্রামে মাঠে গড়িয়েছে বিপিএল 11-এর আসর। দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের জয়। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।